দর্শক, স্ক্রিনের মধ্যে যার ছবি দেখছেন তিনি হচ্ছেন রমেন রয়। তো ইনাকে হয়তো অনেকে চেনেন না, অনেকে হয়তো চেনেন। তো বর্তমানে এই রমেন রয় সংবাদ শিরোনামে উঠে এসেছেন। তো কে এই রমেন রয়? এই রমেন রয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। তো চিন্ময় কৃষ্ণ দাসটাকে সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো দীর্ঘ 1 মাস ধরে সনাতনীদের অধিকার আদায়ের জন্য চিন্ময় কৃষ্ণ দাস লড়াই করে যাচ্ছিলেন। তো তিনি যখন লড়াই করে যাচ্ছিলেন, বাংলাদেশ সরকার তাকে দেশদ্রোহীর অপরাধে গ্রেপ্তার করেছে এবং তিনি এখন জেলে বন্দী আছেন। তো তার হয়ে তার মামলাটি লড়ার জন্য রাজি হয়েছিলেন রমেন রয়, এই আইনজীবী। তো যখন জানতে পারলেন রমেন রয় চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলাটি লড়বেন, তখনই বাংলাদেশের কট্টরপন্থী উগ্রবাদী কিছু জনতা বা লোক যাই বলুন না কেন, তারা সেই রমেন রয়ের ওপর বা রমেন রয়ের বাড়িতে গিয়ে হামলা চালায়, রমেন রয়ের ওপর আক্রমণ চালায়, রমেন রয়ের বাড়িঘর ভাঙচুর করে এবং রমেন রয় মারাত্মকভাবে আহত হন। এখন তিনি হসপিটালে ভর্তি আছেন, জীবনের সঙ্গে লড়াই করছেন। তো এই হামলার পর চিন্ময় কৃষ্ণ দাসের যে কেসটি চলছে, সেই চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী তার পাশে দাঁড়াতে চাচ্ছেন না। সবাই তার জীবনের একটা আশঙ্কা করছেন যে যদি আমি আমি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলাটি লড়ি, তো আমারও হয়তো রমেন রয়ের মতো অবস্থা হতে পারে। তাই কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়তে রাজি হচ্ছে না বা কেউ লড়ছে না। তো চিন্ময় কৃষ্ণ দাসের আজ বা কয়েকদিন আগে জামিনের জন্য শুনানি চলছিল কোর্টে। তো শুনানির সময় তার জামিনের মামলাটি লড়ার জন্য কোনো উকিলকে সেখানে পাওয়া যায়নি, কারণ কোনো উকিল উপস্থিত হয়নি। সেই কারণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলাটি 2রা জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। আবার তার মামলার শুনানি হবে 2রা জানুয়ারি। এই কয়েকদিন বা এই 2রা জানুয়ারি পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে জেলেই কাটাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা স্বাধীন দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে যেই অপরাধ করুক না কেন তার বিচার হবে কোর্টে। তো তার বিচার হওয়ার জন্য তাকে নির্দোষ প্রমাণ করার জন্য তার একজন আইনজীবীর দরকার রয়েছে। কিন্তু বাংলাদেশে কি দেখা যাচ্ছে, যে ধরে নিলাম যে চিন্ময় কৃষ্ণ দাস অপরাধ করেছে, তিনি অপরাধ করেছেন, শাস্তি পাবেন, কিন্তু তাই বলে তিনি কোনো আইনজীবী পাবেন না তার কেসটা লড়ার জন্য, এমনটা কিন্তু কাম্য নয়। যেই অপরাধ করুক, সংবিধানের এটা অধিকার রয়েছে যে তার হয়ে কেউ তার মামলাটি কোর্টে লড়বেন। সে যদি দোষী হয় তাহলে শাস্তি পাবেন, আর যদি নির্দোষ হন সে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু উগ্রবাদী আইনজীবী বলবো, যে আইনজীবী বা উকিলরা সংবাদ সংবাদ কি বলবো সাংবাদিকদের সামনে হুমকি দিচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে উকিল মামলা লড়বে তার অবস্থা খুবই খারাপ হবে, হয়তো জীবনও চলে যেতে পারে, এমন করে হুমকি দিচ্ছে। তো তাদের এই হুমকি শুনে কেউ তো আর চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি লড়ছে না, তাই চিন্ময় কৃষ্ণ দাসকে 2রা জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে। তো এখন প্রশ্ন যে কেন এমনটা হবে? একটা স্বাধীন দেশ, যে কেউ অপরাধ করলে তার হয়ে একজন উকিল থাকবে, তার বিচার হবে, কিন্তু বাংলাদেশে সেটা দেখা যাচ্ছে না। উল্টো দিকে দেখুন, আমাদের দেশ ভারতে আতঙ্কবাদী কাসাবকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, এমনকি সরকারের তরফ থেকে সরকারি আইনজীবীর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। তারপরে ধরুন, আমরা যদি ইয়াকুব মেমনের কথা ধরি, তো ইয়াকুব মেমনের ফাঁসি আটকানোর জন্য আমাদের ভারতে এক গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, যেটা কোথাও বা কখনোই শোনা যায়নি, যে ইয়াকুব মেমনের ফাঁসি আটকানোর জন্য আমাদের সুপ্রিম কোর্টকে মাঝরাত্রে খুলে দেওয়া হয়েছিল তার ফাঁসি আটকানোর জন্য। ইয়াকুব মেমন, তারপরে আফজল গুরুর ফাঁসি আটকানোর জন্যও আমাদের অনেক শিক্ষাবিদ, রাজনীতিবিদ, এমনকি অনেক উকিলরা
এবং আমাদের সোকল কিছু কি বলবো ধর্মনিরপেক্ষ নেতা রয়েছে, তারা ইয়াকুব মেমন আফজল গুরুর ফাঁসি আটকানোর জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার প্রস্তাব পেশ করেছিল। তো তারপরেও কিছু মানুষ বলবে যে ভারতের সংবিধান বিপদে আছে, ভারতের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই সরকারের অধীনে রয়েছে, সব বিক্রি হয়ে গেছে, কেউ কোনো সুবিচার পাচ্ছে না, সংখ্যালঘুরা বিপদে আছে, এরকম আরও অনেক রকমের কথা বলা হবে। কিন্তু উল্টো দিকে আমরা যদি বাংলাদেশের চিত্রটা দেখতে চাই তাহলে কি হচ্ছে, বাংলাদেশের চিত্রটা যদি দেখুন, একজন সাধারণ পূজারী চিন্ময় কৃষ্ণ দাস, তিনি তার বা সনাতনীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছিলেন, তাকে দেশদ্রোহীর অপরাধে আটক করা হলো, জেলে ভর্তি করে দেওয়া হলো। তারপরও কি হচ্ছে যে দেখুন, জেলে ভর্তি করে দিয়েছে ঠিক আছে, তারপরও যে তার হয়ে কেউ মামলাটি লড়বে বা তাকে দোষী বা নির্দোষী প্রমাণ করবে, সেরকম একজন আইনজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ কিছু উগ্রবাদী নেতারা হুমকি দিয়ে দিয়েছে, যেই চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করবে তার অবস্থা খুবই খারাপ হবে। তারপর এইসব ঘটনার পরও বাংলাদেশের সংবিধান একদম কী বলবো বিপদমুক্ত আছে, বাংলাদেশের সংবিধান বিক্রি হয়ে যায়নি, বা কোর্ট ঠিকঠাক চলছে, তারপরে বাংলাদেশের সংখ্যালঘুরা আছে তারাও সঠিক বিচার পাচ্ছে, তারপরে লোকে এই কথাই বলবে। তারপর ধরুন আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে একটা এইসব ক্ষেত্রে একটা পার্থক্য আমাদের নজরে পড়ে, সেটা কীরকম, যে আমাদের ভারতে এমন অনেক নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীদের কাছে যে আফজল গুরু বা ইয়াকুব মেমন এরা হচ্ছে তাদের কাছে যেন এক হিরো বা নায়কের মতো কাজ করে। তাই তো আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এরকম অনেক স্লোগান শোনা যায় যে আফজল গুরু হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল আভি ভি জিন্দা হ্যায়, এরকম অনেক স্লোগান আমরা শুনতে পারি। কিন্তু বাংলাদেশে সেরকমটা হয় না। বাংলাদেশে ইদানিংই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা হচ্ছে প্রতিবাদ মিছিল বা এক বিশাল সভা করেছে। সেখানে মানে সকলের সামনে বিভিন্ন কি বলবো, সকলের সামনে হিন্দুদের নামে অনেক হুমকি দিচ্ছে, ভারতকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলছে বা ভারতকে এক প্রকার হুমকি দিচ্ছে, এরকম বোঝা যাচ্ছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আরও অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা খুলেআম হিন্দুদেরকে হুমকি দিচ্ছে এবং ভারতের নামে বিভিন্ন আপত্তিজনক কথাবার্তা বলছে। তো বর্তমানে বাংলাদেশের যা অবস্থা, তাতে বোঝা যাচ্ছে যে হিন্দুরা খুবই আশঙ্কাজনকভাবে রয়েছে বা চিন্তিত রয়েছে, তাদের ওপর অত্যাচার হচ্ছে। সেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আমরা সেগুলি দেখতে পাচ্ছি। বর্তমান এই অবস্থায় বাংলাদেশে যেসব ইসকন সদস্যরা রয়েছে বা ইসকনের প্রভুরা রয়েছে, তারাও খুব চিন্তিত রয়েছে বা ভয়ে রয়েছে। তারা তাদের বিভিন্ন রকম কার্যক্রম যেগুলি পূর্ব নির্ধারিত ছিল, সেই সব কার্যক্রমগুলি স্থগিত রেখেছে বা বন্ধ রেখেছে। তারপরে কেউ গেরুয়া পোশাক পরে বাইরে যেতে ভয় পাচ্ছে, যে হয়তো গেরুয়া পোশাক পরে বাইরে বের হলে তাদের ওপর অত্যাচার হতে পারে বা তাদের ওপর আঘাত আসতে পারে। এজন্য অনেকে গেরুয়া পোশাক পরে বাইরে বের হচ্ছেন না। তারপরে কি হয়েছে, বর্তমানে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকারের বা ভারতের যত টিভি চ্যানেলগুলি আছে সেগুলি যাতে বাংলাদেশে বন্ধ হয়ে যায়, তার জন্য বাংলাদেশে কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে বা মামলাটি চলছে। তো দেখুন, এর থেকে কী বোঝা যাচ্ছে যে যদি ভারতের সব টিভি চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয় বা সংবাদ যে চ্যানেলগুলি আছে, খবরের চ্যানেলগুলি আছে, সেগুলি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে, তো বাংলাদেশের সরকার যা চায় তাই টিভিতে দেখানো হবে, একপাক্ষিক খবর প্রকাশ করা হবে, যেখানে হয়তো ভারতকে দোষারোপ করা হবে, কিন্তু আসল সত্যটা তো তখন কেউ বুঝতে পারবে না। তার জন্য এই ভারতের টিভি চ্যানেলগুলি বন্ধ করে দেওয়ার মামলা দায়ের করা হয়েছে কোর্টে। তারপর ধরুন খুলেআম যে যেভাবে পারছে মিটিং করে হোক, মিছিল করে হোক, সেটা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, পথসভাতে হিন্দুদের ওপর হুমকি দেওয়া হচ্ছে, ভারতকে হুমকি দেওয়া হচ্ছে। তো বর্তমানে একটা বাংলাদেশের অবস্থা
খুব কি বলবো খারাপ একটা পর্যায়ে চলে গেছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়ালি বিবৃতি প্রকাশ করে পরিস্থিতিকে যেন আরও একটি জটিল করে তুলেছেন। তো তিনি কি ভার্চুয়ালি বলেছেন যে বাংলাদেশে যা ঘটছে বা হিন্দু সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে বা সংখ্যালঘুদের যে মৃত্যু মিছিল ঘটছে তার সম্পূর্ণ দায়ী হচ্ছে ডক্টর ইউনূস। এরকম একটি বিবৃতি শেখ হাসিনার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই বাংলাদেশের অবস্থা যেন আরও খারাপ হয়ে উঠেছে। বাংলাদেশের ওপর অনেক অত্যাচার, বাংলাদেশের হিন্দুদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। তো তার জন্য এখন অনেক বিদেশেও আমরা দেখতে পাচ্ছি এর জন্য প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা দেখলাম ব্রিটেনে হাউস অফ কমন্সের কিছু সাংসদ বাংলাদেশের হিন্দুদেরও হয়ে কথা বলছে। তারপরে ব্রিটেনের গৃহসচিবও মানে বাংলাদেশের হিন্দুদের হয়ে কথা বলছে। তারপরে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে রয়েছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আগে আমরা কি দেখতাম যে সবাই বা বিভিন্ন দেশ সংখ্যালঘু মুসলিমদের হয়ে কথা বলতো। তো বর্তমানে এই পরিস্থিতিতে, বাংলাদেশের এই পরিস্থিতিতে দেখা গেল যে অনেক দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের হয়ে কথা বলছে। তো এটাই দেখে খুব ভালো লাগলো যে না, বাংলাদেশের হিন্দুদের হয়ে এখন দেশের মানুষ বা দেশের বাইরে অন্যান্য দেশের মানুষরাও কথা বলছে। এই বাংলাদেশের এই পরিস্থিতি শুধু বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে না, সেই সঙ্গে আমাদের ভারতেও বিভিন্ন শহরে এই নিয়ে প্রতিবাদ চলছে বা সাধারণ মানুষ প্রতিবাদ করছে।